নমস্কার এবং শুভ সন্ধ্যা সকলকে। আজ সোমবার আমরা যথারীতি বিনিয়োগে বসত লক্ষ্মীর একটি নতুন পর্ব নিয়ে ফিরে এসেছি। আজকের পর্ব শুরু করার আগে আপনাদের জন্য না, ঠিক আমাদের সকলের জন্যই, আমরা আহ, যারা কলকাতায় বাস করি তারা প্রত্যেকেই হয়তো এই গত সপ্তাহের যে আহ, হঠাৎ করে কেঁপে ওঠা, সেটা আমরা সকলেই অনুভব করেছি। এবং ঠিক আগের পর্বে আপনারা মনে করে দেখুন, আমরা এই হোম ইন্স্যুরেন্স নিয়ে কথা বলেছিলাম। যে আহ, যেভাবে আহ, বৈজ্ঞানিকরা সতর্ক করছেন, যেভাবে হয়তো আমার আপনার বাড়ি, আমার মাথার ছাদটা বা আপনার মাথার ছাদটা সুরক্ষিত নয়, সেটা কেন এবং কিভাবে ঘটতে পারে তার একটা আভাস কিন্তু বৈজ্ঞানিকরা দিচ্ছেন বারবার। তো সময় থাকতে থাকতে আমরা যদি একটু সাবধান হয়ে যাই, আমার মনে হয় প্রত্যেকেরই তাতে মানে উপকারী হবে, খুব একটা ক্ষতি কিছু নয়। তো আমরা আলোচনা করেছিলাম, আপনারা পারলে গত পর্বটা অবশ্যই আরেকবার দেখে নেবেন। তো এই কথা বলেই আমরা আজকের পর্বে প্রবেশ করছি। আজকের পর্ব মূলত বিশেষ করে অসংগঠিত ক্ষেত্রে যারা রয়েছেন, মানে যারা ক্ষুদ্র ব্যবসায়ী, যারা ছোটখাটো প্রফেশনের সঙ্গে যুক্ত, ধরুন প্লাম্বার, যেমন ইলেকট্রিশিয়ান, আহ যেরকম আহ কোনো বিশেষ পেশাগত ক্ষেত্রে যারা রয়েছেন, সেটা টেকনিশিয়ান হতে পারে, তিনি এসি সার্ভিস করতে পারেন, তিনি কিচেন চিমনি ক্লিনার হতে পারেন, তিনি ওয়াটার ফিল্টার সার্ভিস করেন, সেরকমটাও হতে পারে। আবার কারো ছোট ছোট ব্যবসা আছে, কেউ দোকান চালান, মানে নিত্যদিনকার জিনিসপত্র, মুদির দোকান যেটাকে বলা হয়। কেউ কাঠের ব্যবসা করেন, ছোটখাটো আসবাবপত্র তৈরি করেন। এরকম নানান রকম ব্যবসা রয়েছে। অনেকেই ভাবেন তাদের যেহেতু মাসিক একটা ফিক্সড ইনকাম নেই, তারা ভাবেন হয়তো তারা আহ, বিনিয়োগ করতে পারবেন না, বিশেষ করে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। সেই ধারণাটি কিন্তু সম্পূর্ণ ভুল। এবং তাদের আরো বেশি করে কেন বিনিয়োগ করা দরকার, সেটা নিয়ে আজকে আলোচনা করবেন কৌশিক কোচ স্যার। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের শোতে। নমস্কার। তো ক্লাস এবং মাস, অদ্ভুতভাবে একটা ধারণা আছে যে যারা চাকরি বাকরি করেন, যাদের একটা মাসিক একটা স্থির একটা ফিক্সড ইনকাম রয়েছে, তারাই একমাত্র এসআইপি বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। এই ধারণাটা কতটা ভুল, আপনি সেটা একটু যদি ব্যাখ্যা করে দেন। প্রথমেই বলি যে আগের সপ্তাহে যে ভূমিকম্পটা হলো এবং সেটা এবার কিন্তু এটা বোধহয় 4 মাসে 3 বার হলো, না কি মাসে 2 বার হলো? 3 মাসে 4 বার হলো। ও 3 মাসে 4 বার হলো। হুম। আচ্ছা। এবং ওই দিনই উত্তর পূর্ব সীমান্তে কিন্তু আরেকটা ভূমিকম্প হয়েছিল। নেপাল সিকিম বর্ডারে আরেকটা ভূমিকম্প হয়েছিল। একই দিনে তিনখানা ভূমিকম্প হয়েছিল আশেপাশে, ওগুলো হুম। একটু কম ছিল। এটা যেহেতু কলকাতা কেঁপেছে পাশের দেশের ভূমিকম্পের জন্য, তাই জন্য আমরা এটা নিয়ে বিশেষ ব্যতিব্যস্ত ছিল। তো আগের পর্বে তো হুম। আমরা ওটা দিয়েই শুরু করেছিলাম যে সবার সম্পত্তির সিংহভাগ কিন্তু স্থাবর সম্পত্তিতে আছে। হুম। হুম। এবং আশ্চর্য ব্যাপার হচ্ছে সেই স্থাবর সম্পত্তিটাই আমরা আমরা বীমা করিনি, সেটার যে হুম। সুরক্ষা দরকার সেটাই করিনি। দেখুন, ভূমিকম্প হলে সেটা ভূমিকম্পের জন্য রক্ষা কারোর হাতে নেই, কেউ করতে হুম। পারে না। না। একটা বড় ভূমিকম্প হলে আপনি কিছু করতে পারবেন না। কিন্তু যে লসটা হবে, সেই লসটা থেকে আপনার যে আর্থিক ক্ষতিটা হবে, সেই ক্ষতিটাকে কমানোর জন্য কিন্তু হোম ইন্স্যুরেন্স। একদমই। এবং এটা খুবই ন্যূনতম প্রিমিয়ামে পাওয়া যায়। আগের বার উদাহরণ দিয়েছিল আমার বন্ধু মৃগেন্দ্র, মানে খুবই ন্যূনতম প্রিমিয়ামে পাওয়া যায়। এবং হুম। এটা কিন্তু আপনারা মনে করবেন খরচ, হুম। এই খরচটা আপনি করুন, করলে মনে শান্তিতে একটু থাকবেন, আর কিচ্ছু নয়। বীমা মানেই সেটা, মনে শান্তি, অন্য কিছু না। যাই হোক। স্যার, আপনি ইয়ে করার আগে আমি একবার মৃগেন্দ্র স্যারের একটা কথা মনে করিয়ে দিই। মৃগেন্দ্র স্যার বলেছিলেন এটার খরচের হিসেবটা হচ্ছে ধরুন 100 টাকায় 1 পয়সা। মানে আপনার সম্পত্তির মূল্য যদি 100 টাকা হয়, তাহলে তার সেটার মানে বীমা করাতে আপনাকে প্রিমিয়াম দিতে হবে 1 পয়সা বা 1 পয়সার থেকেও খানিকটা কম। তো আপনি বুঝে দেখুন, মানে আপনি ওই একটি পয়সা বাঁচানোর জন্য আপনার মানে পুরোটা আপনি, মানে কি বলবো, মাথার উপর ছাদটাকে খুব অসুরক্ষিত করে তুলছেন আর কি। বা আপনারা হয়তো এটার গুরুত্বটা বুঝতে পারছেন না, খুবই সামান্য টাকা লাগে।
মানে আপনারা যদি এটা বুঝে থাকেন তাহলে দয়া করে, আমার মনে হয় এইগুলো ওয়ার্নিং সাইন্স, এগুলো ভূমিকম্পগুলো ওয়ার্নিং সাইন্স, এটা ভূবিজ্ঞানিকরা প্রত্যেক মানে অনেকদিন আগে থেকে বলছেন, রাত 10 বছর আগে থেকে বলছেন। আপনারা একটু সাবধান হন দয়া করে, আমরা মানে হাত জোর করে অনুরোধ করছি আর কি। স্যার প্লিজ তো কন্টিনিউ। এই পর্বে আমরা যাকে বলে অসংগঠিত বর্গ, ক্ষেত্রে। হুম। মানে আনঅর্গানাইজড লেবার যাকে বলে, হুম। এবং আনঅর্গানাইজড লেবার কথাটা শুনে মনে হয় যে দিনমজুরি, না সেটা নয়। না, না, না। মনে রাখবেন, আগামী 10 বছরে যারা হাতের কাজ করতে পারে তারা কিন্তু বেশি আয় করবেন, এটা কিন্তু হুম। সবাই বলছেন। হুম। যারা, এবং কিছু কিছু পেশা আছে যেটা অনিবার্য, হুম। যাদের যাদের সার্ভিসটা নেওয়া অনিবার্য হয়ে যাবে। হুম। মনে রাখবেন যে আজকে যারা ডিগ্রি নিয়ে পাশ করছেন তারা ভাবছেন আমি একটা অফিসে বসে চাকরি করব, সেই চাকরিটা কিন্তু এখন অনেকখানি সুরক্ষিত নয়। না। এআই বলুন আর যাই বলুন, সেখান থেকে সবচেয়ে বড় মানে ডেঞ্জার যেটাকে বলে হচ্ছে হোয়াইট কলার জব, যেটা অফিসে বসে হুম। কাজ করে, সেটার একদম। উপর আমাদের দেখুন পুরো অর্থনীতি চলে এবং পুরো দেশ চলে কিন্তু হাতের কাজ দিয়ে। সে হাতের কাজ মানে এটা নয় যে কোদাল দিয়ে কোপাচ্ছি, হাতের কাজ মানে যারা কাজ জানে। সে আপনার হুম। পরিযায়ী শ্রমিক হোক, যারা পরিযায়ী বাড়িতে যারা হুম। দেখাশুনো করেন রুগীর জন্য, হুম। বৃদ্ধের জন্য, তারা হুম। কিন্তু আপনি কোনো রোবটকে এনে করতে পারবেন না। না, সম্ভব না। ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, কার্পেন্টার, তাদের রিপ্লেসমেন্ট নেই। নেই। অ্যাবসলিউটলি। ওয়াটার যত ই কমার্স হোক, ফিল্টার যত তার ই সঙ্গে জুড়ে কমার্স নিন, হোক, যতদিন বাঁচবেন জল খেতে হবে আপনাকে, পানীয় জল। ওয়াটার ফিল্টারের সার্ভিস একদম অ্যাবসলিউট, লাগবেই লাগবে। ই কমার্স যতই হোক, আপনার কিন্তু দোকান থাকবে, সে যেই দোকানই হোক থাকবেই থাকবে। হুম। কাঠের কাজ, হাতের কাজ, সব রকম কাজ, সব রকম ব্যবসা হুম। থাকবে। সবাই যে বলে যে এটা চলে এসছে বলে এইটা আর থাকবে না, এটা কিন্তু ভুল ধারণা। ভুল ধারণা। আপনারা লক্ষ্য করে থাকবেন বিগত 1 বছর ধরে অনেক কিন্তু এরকম দেশের সাথে ভারত কিন্তু চুক্তি করছে, যেখানে ভারত থেকে যারা কাজ জানে তারা ওই দেশে গিয়ে কাজ করতে পারে। অ্যাবসলিউটলি। সেটা ইসরায়েল হোক, রাশিয়া হোক, ইউরোপ হোক, জাপান হোক, সব জায়গায় এটা হচ্ছে। ঠিক, এবং ঠিক। এটা কিন্তু ভবিষ্যতে আরো বাড়বে। এটার মানে এই নয় যে আপনি ওই দেশে গিয়ে স্থায়ীভাবে থেকে নেবেন, সেটা হবে না। কিন্তু আপনার আয় হবে, আপনার এই দেশে বসেও আয় হবে, ওই দেশে বসেও আয় হবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হয়, আয় কিন্তু কোনোদিন নিশ্চিত নয়। একটা পুরনো কথা হুম। আছে, জীবনের মতো আয় অনিশ্চিত, হুম। মৃত্যুর মতো ব্যয় নিশ্চিত। নিশ্চিত। ঠিক। তো এবার আপনার যদি মাসিক আয় নির্ধারিত না থাকে, তো আপনি যে বলে না যে আপনি আপনার সংসারটা চালাবেন কি করে, প্ল্যানিং তো দরকার। এবং আপনারা যারা এই এই পেশাদারি কাজ করেন বা যাদের মাসিক নিয়মিত আয় নেই, হুম। তারা কিন্তু চাকুরিজীবীদের চেয়ে অনেক বেশি তাদের চিন্তা করতে হবে। তাই প্রথমেই ঠিক। বলবো যে আপনারা নিজেরা ঠিকমতো বীমা করুন, এবং আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য আপনাদের কিন্তু বিনিয়োগ করতে হবে। আমি অনেক ভিডিও দেখেছি, অনেক ভাষায় আমি দেখেছি, কোথাও কিন্তু সবাই যখন কথা বলে না যে বিনিয়োগ, এসআইপি, যাই বলুক, সবের পেছনে কিন্তু একটা অনুমান আছে যে আপনার মাসিক একটা আয় আছে এবং হুম। এটা নির্ধারিত আয় আছে, ওটার এত পার্সেন্টেজ আপনি সরিয়ে রাখবেন। হুম। কোনোদিন অনুমান করেন না যে আপনার মাসিক আয় এক মাসে হয়তো 100 হতে পারে, পরের মাসে 50 হতে পারে, তারপরের মাসে 150 হতে পারে। হুম। এরকম ভাবে কোনো অনুমান কেউ করেন না। হুম। তো এবার এই এই ক্ষেত্রে আপনার আয় যদি এরকম উপর নিচ হতে থাকে, এবং সেটা আপনার পেশার উপর নির্ভর করে। ধরে নিন এসির মেকানিক গরমকালে তাদের আয় খুব গরমকালে আপনি উপরের দিকে পাবেন থাকে। না, 7 দিনের নোটিশ মানে 7 দিন আগে থেকে বুক করতে হবে আপনাকে। হুম। শীতকালে তার কাছে হয়তো কাজ নেই। হুম। আমি এরকম অনেককে চিনি যে যে আমার আমার বাড়িতে এসে কাজ করে, খুবই ভালো হুম। কাজ করে, খুবই নিষ্ঠা দিয়ে কাজ করে, খুবই সৎ এবং ভালো আয় করেন। কিন্তু তারা কি করে, এসির কাজও জানে, আবার ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেরও কাজ জানে, সবকিছু জানে। তার মানে কি, এটাকে বলে অ্যাসেট অ্যালোকেশন, ডাইভার্সিফিকেশন। হুম। আমি গরমকালে এসির কাজ করি, অন্য সময় আমি অন্য অ্যাপ্লায়েন্সের কাজ করি, ঠিক। হয়তো যেখানে শীতকালে বেশি গিজার ডিমান্ড। সার্ভিসিং করে। হ্যাঁ। তো এবার ধরে নিন পরিযায়ী শ্রমিক, কোনো সময় হয়
বাড়িতে বৃদ্ধ আছেন তাদের দেখভাল করার জন্য, আবার কোনো হুম। সময় হয় বাচ্চার দেখভাল করার জন্য, আবার হুম। কোনো সময় হয় যে ধরে নিন 1 মাস কোনো রুগী আছে বাড়িতে দেখভাল করার জন্য। হুম। বিভিন্ন রকম পরিযায়ী শ্রমিকের দরকার হয়। আপনি হয়তো বলবেন যে আমি খালি বৃদ্ধদের দেখি না, সেরকম তো করেন না। আপনি সবাইকে দেখতে পারেন, যখন যেটা আসে সেটা আপনি নিয়ে নেন। ঠিক ওরকম ভাবেই, যেহেতু আপনার আয়টা নির্ধারিত নয়, আপনাকে, আপনি নিশ্চয়ই আপনারা অনেক বেশি প্ল্যানিং করেন যারা চাকুরিজীবী তাদের চেয়ে। কিন্তু আমি এটা বলবো, প্রথম পদক্ষেপ হচ্ছে বীমা নিন। জীবন বীমা, স্বাস্থ্য বীমা, পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স। এই ধরে নিন যে ব্লাড নেয়, ব্লাড টেস্টের জন্য এখন বাড়ি বাড়ি ব্লাড নেয়, তাই তো? অনেকে ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করেন। হুম। এবার ফ্র্যাঞ্চাইজি মানে এই তো নয় যে নির্ধারিত আয়, হুম। যত স্যাম্পল কালেক্ট করবেন সেটার উপর আপনি পান, তাই না? ঠিক। তো এবার ঠিক। আপনি মোটর সাইকেলে চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন, দিনে হয়তো 200-300 কিলোমিটার ঘুরছেন, তাই না? এবার আপনার মোটর সাইকেলের ইন্স্যুরেন্স আছে, আপনার লাইফ ইন্স্যুরেন্স আছে, আপনার হয়তো হেলথ অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স আছে। ইন্স্যুরেন্স নেই। পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স কেন দরকার সেটা আলাদা কোনো একদিন কথা হবে। আপনার পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স নেওয়া দরকার, এবং এক সেটা খুবই সেকেন্ডের ব্যাপার ন্যূনতম প্রিমিয়াম। অ্যাক্সিডেন্ট হতে। হ্যাঁ। এবার আপনি ধরে নিন, আপনি ব্যবসায়ী, আপনি দোকান চালান, আপনার দোকানের ইন্স্যুরেন্স আশা করি নিয়ে আছেন। কোন সময়, কোন দিন, কোন রাত্রে এমন বৃষ্টি নামলো আর সামনের রাস্তায় জল জমে গেল, আর আপনার দোকানে ঢুকে গেল জল, কিছু তো আপনার আপনার মজুদ ক্ষয়ক্ষতি জিনিস হবে। সমস্ত জলে ডুবে গেল। ক্ষয়ক্ষতি তো হতেই পারে। একদমই, আপনি একদমই, যদি একদমই। নিজের নিজের জীবিকার যে সম্পদ সেটাকে ইনশিওর করে থাকেন, তাহলে একটু নিশ্চিন্ত থাকবেন। তো আমি প্রথমে বলি, একদিক হচ্ছে ভালো করে চিন্তা করে বীমা করুন প্রথম। কেননা আপনার পেছনে কোনো কোম্পানি নেই, আপনি, কোম্পানি আপনার পাশে দাঁড়াবে না। আপনার পিএফ নেই, গ্র্যাচুইটি নেই, কিছু নেই, কিচ্ছু নেই। কোম্পানি দেওয়া মেডিকেল ইন্স্যুরেন্স নেই, আপনাকে সব হুম। নিজে করতে হয়। ঠিক। তাই একদিকে বীমাটা আমি ধরে নিলাম, বীমা নিয়ে আমরা আরেকটু পর্বে বিস্তারিত কথা বলবো যে কিরকম, হুম। কেন দরকার এবং কিরকম দরকার যারা অস্থায়ী, মানে যাদের আয়টা অস্থায়ী। হুম। আজকে কথা বলবো তাদের জন্য বিনিয়োগ। দেখুন, হুম। আপনার ইনকাম ফিক্সড, আপনি স্যালারি পান না পান সেটা নিয়ে তো সম্পদের কোনো লিঙ্ক নেই। আপনাকে হুম। ভবিষ্যতের জন্য সম্পদ বানাতে হবে। সে হুম। আপনার জন্য হোক, আপনার পরিবারের জন্য হোক, আপনার ছেলে মেয়ের জন্য হোক, যাই হোক, বানাতে হবে ভবিষ্যতের জন্য। ধরে নিন আপনি বিয়ে থা করেননি, আপনার ছেলে মেয়ে নেই, মানে বাড়িতে বাবা মা হয়তো নেই, আর খালি একা আপনি, লায়াবিলিটি নেই সেই অর্থে আর কি বলতে গেলে। তাতেও আপনাকে করতে হবে। তার কারণ হচ্ছে আপনি 60 বছর পরে যখন অনেক কিছু নিচে হয়তো করতে পারছেন না, কারো সাহায্য হুম। দরকার হচ্ছে, সেটার জন্য তো টাকা পয়সা দরকার। একদমই। তখন হয়তো আপনি এখন যেরকম আয় করছেন তখন করতে পারছেন না, তুমি কি করবেন, তাই না? তো তাই জন্য বিনিয়োগটা অতি, মানে অবশ্যই করতে হবে। এখানে আমি বলি, এখানে কিছু কিছু লোকের সাথে আমি কথা বলে যা বুঝেছি, ম্যাক্সিমাম জায়গায় আমি দেখি একটা জিনিস আছে, বিনিয়োগ মানেই হচ্ছে এফডি, ঠিক আছে, তাও আমি বলবো ঠিক আছে, কেননা একটা ডেট দরকার, আপনার অ্যাসেট অ্যালোকেশনের একটা ডেট দরকার। কিন্তু যেই মুহূর্তে এই ইকুইটিতে বিনিয়োগ হয় না, আমি এটা লক্ষ্য করেছি, অনেকেই, অনেকের কাছে করেন বা নিজেই করেন, ওটা মানে আমি বুঝতে পারি যখন প্রশ্নগুলো আসে, স্যার এই মিড ক্যাপে করেছি এটা কি ভালো, স্যার ওই স্মল ক্যাপে করেছি, এই লার্জ ক্যাপে করেছি। দেখুন, আপনি বিনিয়োগ করছেন লম্বা মেয়াদের জন্য, প্রথমে কিন্তু চিন্তা করতে হবে আপনার অ্যাসেট অ্যালোকেশন, সম্পদ বন্টন, আপনার রিস্ক প্রোফাইল। আপনি চাকুরিজীবী না হয়ে নিজের ব্যবসা করেন, আপনার রিস্ক প্রোফাইল কিন্তু রিস্ক প্রোফাইল, তাই না? তো ওটার হিসেবে আপনাকে সম্পদ বন্টন করতে হবে, করে তারপর বিনিয়োগ করবেন। আজকের দিনে বসে বিনিয়োগ করাটা কিন্তু কোনো ঝামেলার ব্যাপার নয়, সবই ডিজিটাল হয়ে গেছে। কি দরকার বিনিয়োগের জন্য, আপনি যেখানেই থাকুন, ধরে নিন আপনি কাটোয়ায় থাকেন, ধরে নিন আপনি কাটোয়া নয়, কাটোয়া থেকে 10 কিলোমিটার দূরে একটি গ্রামে থাকেন, গ্রাম পঞ্চায়েত এলাকায় থাকেন, আপনি তাও বিনিয়োগ করতে পারবেন। কি দরকার, আপনার ব্যাংক অ্যাকাউন্ট দরকার, আপনার কাছে মোবাইল আছে, প্রথমত আপনার কাছে মোবাইল আছে, তার মানে আপনার কাছে একটা ইমেল অ্যাড্রেস আছে, কেন অ্যান্ড্রয়েডে করতে গেলে আপনার একটা জিমেল তো দরকার, ঠিক আছে?
আপনার ব্যাংক অ্যাকাউন্ট দরকার, আপনার প্যান কার্ড দরকার, আপনার আধার তো নিশ্চয়ই আছে। আর হুম। কি দরকার? দরকার হচ্ছে একটা স্ক্যানার অ্যাপ, যেটা আমরা স্ক্যানার অ্যাপ বলি, মানে ইউপিআই, ফোন পে, ইউপিআই জিপে, পেটিএম, যা যা আছে, যা যা আছে, হ্যাঁ। তো একটা দরকার। কেননা যারা নিজেরাও ব্যবসা করেন, তারা তো দোকানে বা নিজেদের কার্পেন্টার, ওরাও তো আজকাল নেয় সবাই স্ক্যানারে, আপনি স্ক্যানারে পাঠিয়ে দিন, আমি দিচ্ছি স্ক্যানার, সবাই বলে। হুম। আপনার কাছে যদি এটা থাকে, তাহলে বিনিয়োগ করাটা কোনো ব্যাপারই না। অতি সহজে আপনি বিনিয়োগ করতে পারেন, কোনো সমস্যা নেই। সে ডিস্ট্রিবিউটর হোক বা নিজে হোক, করতে পারেন। কিন্তু বিনিয়োগ করতে পারেন বলে কিভাবে করবেন, ঠিকভাবে করছেন না করছেন না, সেটা কিন্তু আপনার আপনার যে দিনের কাজ না। দেখুন, যে নিজের ব্যবসা করে বা নিজের জীবিকা অর্জন করেন, আপনাদের কোনো সময় ঠিক নেই। আপনারা দিনে ঠিক। 12, 14, 16 ঘন্টাও কাজ করেন। হুম। আপনার পক্ষে সম্ভব নয় যে এইখানে বসে আপনি এটাও চিন্তা করছেন, বাড়ির কথাও চিন্তা করছেন, আবার কাজেও চিন্তা করছেন। হুম। অসম্ভব, অসম্ভব। আপনাদের কোনো নির্ধারিত কাজের সময় নেই প্রথমত, খালি রাতের ঘুমটা একদম। হয় ওইটুকুই আছে। অনেক সময় এবার কাজ করার জন্য, যেরকম আমি বলছি, কলকাতায় যত অনেক কার্পেন্টার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান আছেন, যারা আসেন দক্ষিণ 24 পরগনা থেকে, তারা সকালে বাইক নিয়ে বেরোন, কলকাতায় আসেন, সারাদিন কাজ করেন, বাইক নিয়ে ফেরেন। সকাল 7টা, সাড়ে 7টায় বেরোন, বা 8টা অ্যাট বেস্ট, আর রাত্রে বাড়ি ফেরেন রাত 9টায়। তো আপনি বিনিয়োগ নিয়ে চিন্তা করবেন কখন? কখন? ঠিক কথা। আর আপনাদের তো ছুটির দিন বলে তো কিছু নেই। না। একদিন যদি আপনি কাজ না করেন, আপনার আয় কমে যায়। পরিবারকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার জন্য আপনাকে অনেক আগে থেকে প্ল্যান করতে হয়, যে এই 7 দিন আমি কাজ করব না, এই 7 দিন আয় হবে না, তাই জন্য আমাকে তাহলে এই আগে আয়টা আমাকে আগে ব্যবস্থা করে নিতে হবে। করে নিতে হবে। তো এবার ব্যাপার হচ্ছে, তাই জন্য আরো দরকার হচ্ছে, কেউ একজন যদি আপনাকে উপদেশ দিতে পারে, কেউ আপনাকে গাইড করতে পারে, সে ফিনান্সিয়াল অ্যাডভাইজার হোক, আপনার লোকাল মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর হোক, যেই হোক, এটা কিন্তু আপনারা, দয়া করে আমি বলছি, দয়া করে আপনারা জীবিকার উপর, আপনার জীবিকাটা আগে ঠিক করুন, করে আয়টা ঠিক করুন এখান থেকে। আপনার লক্ষ্য হচ্ছে আমার আয় কি করে বৃদ্ধি হবে। হুম। আয় বৃদ্ধি হলে তখনই সঞ্চয় হবে, তখনই বিনিয়োগ হবে। ঠিক। আপনি আগেই যদি ভাবেন আমি বিনিয়োগ করব, নিজেই করতে থাকি, তাহলে কিন্তু হবে না। কেননা আপনারা চাকরি করেন না, মাস গেলে আপনার মায়না আসে না। আপনাকে নিজে প্রতি মাসে আপনাকে আয় করতে হয়, প্রতিদিন আয় করতে হয়। সে গড়িয়াহাটে যারা যারা গড়িয়াহাটে হকার, তাদের হুম। কিন্তু আয় কম নয়, কিন্তু না, না, না। তাদের আয় অনিশ্চিত। হুম। এই যে অনিশ্চিত জিনিসটা আছে না, এটা কিন্তু অনেক চাপ সৃষ্টি করে, অনিশ্চিত। করোনা কালে আমরা দেখেছিলাম কি হয়েছিল। হ্যাঁ, মানে করোনা যেহেতু নয়, ছাড়ুন, লকডাউনের সময় ছিল করোনা ছাড়ুন, মানে একটু ঝড় বৃষ্টি বেশি হলেই 7 দিনের আয় অবস্থা। হাওয়া হয়ে গেল। গত সেপ্টেম্বরেই যেটা হয়েছে, হ্যাঁ, আমরা কলকাতার জলচিত্র দেখেছি। জল যন্ত্রণা কি ভয়ঙ্কর রূপ নিতে পারে। গোটা গড়িয়াহাট চত্বর মানে 2-3 দিন জলের তলায়, মানে ভয়ঙ্কর খারাপ অবস্থা ছিল। ওখানে যারা ব্যবসা করতেন তাদের সব জিনিসপত্র জলে ডুবে ভেসে এদিক ওদিক চলে গেছে। খুবই খারাপ তো অবস্থা এবার আমি হয়েছিল। বলি যে, দেখুন, হ্যাঁ, এসআইপি 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 তো এসআইপি কিন্তু আপনিও করতে পারেন। হুম। আপনি সাপ্তাহিক এসআইপি করতে পারেন, হুম। আপনি ডেইলি এসআইপিও করতে পারেন। হুম। খালি দেখতে হবে আপনার ব্যাংকে যাতে টাকাটা থাকে, আর কিছু নয়। সিম্পল। আপনি সাপ্তাহিকও করতে পারেন, ডেইলিও করতে পারেন। ডেইলি এসআইপি সব মিউচুয়াল ফান্ড কোম্পানি দেয় না, কিছু কিছু দেয়, কিন্তু হুম। অপশন আছে। হুম। আপনি ডেইলি করতে পারেন, সাপ্তাহিক করতে পারেন, দ্বি-সাপ্তাহিক করতে পারেন, মাসিক তো আছেই, সবই করতে পারেন। লামসামও করতে পারেন, যেরকম আছে। আপনি চাষবাস করেন, আপনি কুমড়ো চাষ করেন, আপনি আলু চাষ করেন, তাই তো? আপনি কোল্ড স্টোরেজ সামলান, আপনি কোল্ড স্টোরেজ সামলানো মানে বড় ব্যবসায়ী, ছোট হুম। নয়। আপনি মানে সবার কিন্তু খরচ আছে, সবার আয় কিন্তু অনিশ্চিত। কোনো এক বছরে আলুর দাম এত পড়লো, আপনার আয় কিছু হুম। হলোই না, সব লোকসান হয়ে গেল, ঠিক। তাই না? যারা চাষবাস করেন, যারা আমাদের জন্য খাদ্য তৈরি করেন, ঠিক আছে, তাদের কিন্তু আয় নিশ্চিত নয়। তাদের একদমই। কাছে অনেক বীমা আছে, ফসল বীমা আছে, এই বীমা আছে, ওই বীমা আছে, কিন্তু দাদা, আপনার ভবিষ্যৎটা কি করে সুরক্ষা করবেন? ঠিক। আপনাকে তো সম্পদ বানাতে হবে। দিন আনতে দিন খাই,
করলে সেটা চাকুরিজীবীরাও করেন, দিন আনতে দিন খাই, যা আসছে খরচ হয়ে যাচ্ছে, ভবিষ্যতে চিন্তা হচ্ছে না। চিন্তা হয় যখন, তখন দেখা যায় যে অনেক সময় পেরিয়ে গেছে। তাই না, আমি বলবো যারা যারা অস্থায়ী, যাদের আয় অস্থায়ী, তারা, আপনারা কিন্তু আরো ভালোভাবে চিন্তা করুন। কেননা মনে রাখবেন যে ভবিষ্যতে আপনার এবং আপনার পরিবারের পাশে কেউ দাঁড়াবে না। তাই তাই সেটা প্ল্যান করে সুরক্ষিত করতে হবে। ঠিক। এর মধ্যে মূল মূল বক্তব্য হচ্ছে, খুব ছোট বক্তব্য, আপনার কাছে কি কি দরকার বিনিয়োগ করার জন্য: মোবাইল ফোন, ইমেল, স্ক্যানার, ব্যাংক অ্যাকাউন্ট, আধার, প্যান। আর কিছু দরকার নেই। ঠিক। মিউচুয়াল ফান্ড বিনিয়োগ যে সুরক্ষিত সেটা আগেও বলেছি, আগের একটা হুম। পর্বে আছে কেন সুরক্ষিত, কেন ঠিক। এখানে জালি করা, আমি বলবো না অসম্ভব। নেক্সট টু ইম্পসিবল। হ্যাঁ, নেক্সট টু ইম্পসিবল যেটাকে বলে, মানে প্রায় অসম্ভব জালি করা। মানে অসম্ভব, জালি ঠিক করতে কথা। হলে অনেক কিছু করতে হবে। মানে অনেক সেটা কিছু এখনো করতে হবে। আপনি দেখবেন ব্যাংক থেকে জালি হয়েছে, মিউচুয়াল ফান্ড থেকে কিন্তু জালি হয়নি। না, কেননা অনেক ধাপ আছে ওর মধ্যে। ঠিক আছে, অনেকগুলো মানে প্যারামিটার পেরিয়ে তবে ওটা হবে। একদম। আর বীমাটা আগে করুন, সব রকম বীমাটা দেখে করুন। তো শেষ করার আগে স্যার যেগুলো বললেন, আমি সেগুলো তো আরেকটা আপনারা জিনিস বলছি, শুনেইছেন। হুম। আরেকটা জিনিস বলছি শেষ করার আগে, এবং তাড়াতাড়ি আমি বলছি। সোনার দাম 1.5 লাখ টাকা 10 গ্রাম। সোনা তো ঠিক। সবাই কেনেন। হুম আজকে হুম। আপনি যে কোনো জায়গায় থাকুন, আপনি শহরে থাকুন, গ্রামে থাকুন, আপনি দুবার ভাবছেন যে আমি কি করে সোনা কিনবো। ঠিক। এত বছর ধরে কিনে গেছি, এখন কিনতে গেলে তো মানে 1 গ্রাম সোনার দাম 15,000 টাকা। 15,000 টাকা, হ্যাঁ। সেই তো তাই বলে কি আপনি সোনা কিনবেন না? না। সোনা কিন্তু সম্পদের একটা, মানে একদম মূল অপরিহার্য অংশ। অংশ। একদম একদম। কি করে কিনবেন? গোল্ড ফান্ড, গোল্ড মিউচুয়াল ফান্ড, ঠিক। ওখানে কিনুন। ধরে নিন আপনি গোল্ড মিউচুয়াল ফান্ডে মাসিক এসআইপি করে যাচ্ছেন, মনে রাখবেন সোনার দামের সাথে কিন্তু ওর দামও বেড়ে যাচ্ছে, হুম ওর যে ভ্যালু সেটাও বেড়ে যাচ্ছে, ওর মূল্য। ধরে নিন আপনি বছর বছর খানেক এটা করে ভাবলেন যে বাড়িতে সোনা কেনা হবে, কোনো গয়না কেনা হুম। হবে, আপনি এটা বিক্রি করে মানে রিডিম করে আপনি কিনুন। না তো অতখানি টাকা সঞ্চয় হলো এবং সোনার দামের সাথে ওটা বাড়লো। ওটা বেড়ে গেল, সোনার দামও বাড়লো, আপনার ফান্ডের ভ্যালুটাও বাড়লো আপনি সোনার দাম অনুযায়ী। আপনি 500 টাকা বা 1,000 টাকা সোনা কিনতে পারবেন না। না, ঠিক। কিন্তু আপনি ফিজিক্যালি তো পসিবল নয়। ফান্ডে ইনভেস্ট করতে পারেন। ফিজিক্যালি পসিবল নয়, আর মেকিং চার্জ এত বেশি লেগে যায়। আপনি যে ওরে বাপরে। 1 গ্রামও কিনবেন তার মেকিং চার্জ এত লেগে যায়, আপনার লাভ হয় না ওটা। তাই জন্য সোনা, সোনা যে অপরিহার্য সেটাও আপনি মিউচুয়াল ফান্ডে করতে পারেন। এবং এটা বলবো সবার জন্য প্রযোজ্য, এটা খালি একদম। মানে যারা অস্থায়ী ইনকাম তাদের জন্য নয়, সবার জন্য। তো শেষ করার আগে স্যার খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন। তো একটা কথা বললেন না, সেটা হচ্ছে আপনার যে জিনিসগুলো লাগে তার সঙ্গে আর একজন প্রয়োজন, যিনি আপনাকে সঠিকভাবে গাইড করতে পারেন, একজন ভালো মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। কেজি স্যারকে ধরে, ইনি দীর্ঘদিন ধরে আহ, এই পেশার সঙ্গে যুক্ত, নিজে প্রত্যক্ষভাবে বিনিয়োগ করেছেন এবং তারপর নিজে এখন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। তো তিনি আপনাকে যেভাবে গাইড করতে পারবেন, মানে যে কোনো একজন ভালো মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর আপনাকে যেভাবে গাইড করতে পারবেন, শুধু আমি কেজি স্যারের কথা বলছি না, সকলেই আছে। মানে এখানে যেহেতু আমার সামনে কেজি স্যার বসে আছেন, তাই আমি তার উদাহরণটাই ধরে নিচ্ছি। আপনাকে কিন্তু আপনার ইনস্টিংক্ট বা আপনার বন্ধু বান্ধবরা সেরকম ভাবে গাইড করতে পারবেন না, আনটিল আনলেস তিনি যদি নিজে ভালো একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর না হন। ফলে বিনিয়োগ নিজে করা ঠিক আছে, মানে সেটার মধ্যে ক্ষতি কিছু নেই, কিন্তু ক্ষতি হতেও পারে। তাই জন্য একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে বিনিয়োগ করাটা খুব গুরুত্বপূর্ণ। তো পরামর্শ নিন, বিনিয়োগ করুন, দীর্ঘমেয়াদী বিনিয়োগ করুন এবং নিজেদের ভবিষ্যতের কথা অবশ্যই ভাবুন। কারণ 10-15 বছর পরে আপনাদের দৈনন্দিন খাবারটুকু জোগাড় করতে যে যে পরিমাণ আপনার টাকা দরকার হবে, টাকার দাম যে পরিমাণ কমবে, সেটা যদি আপনি আজকে থেকে প্ল্যান না করেন, তো সেটা কিন্তু আপনি জোগাড় করতে পারবেন না। এটা এই কঠিন রূঢ় বাস্তবটা আপনাকে ফেস করতে হবে। যদি আজকে ফেস করেন তো ভালো, আর পরবর্তীকালে ফেস করার মতো জায়গায় আপনি থাকবেন না, হয়তো থাকবেন না, আমরা হয়তো সেটা ধরে নিতে পারি। তো ম্যাক্সিমাম মানুষই থাকবেন না, কত পার্সেন্ট মানুষ আছেন যারা ঠিক আছে যাই হয়ে দিক না কেন, আমার এত সম্পত্তি, আমার এত রোজগার করে দেওয়া আছে, এত পৈতৃক বা
উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ রয়েছে আমার কাছে, যে আমার ওইটা নিয়ে চিন্তা না করলেও চলবে। সেই মানে সেই সংখ্যক মানুষ কিন্তু খুব খুব সামান্য পার্সেন্টেজ, আমি এটা বলতে পারি 1% হবেন কিনা সন্দেহ হয়, 1% 2% হয়তো হবে। বাদ বাকি 98 জনকে কিন্তু তাকে ভাবতে হবে। তিনি যে বর্গেই থাকুন, যে ক্লাসেই বিলং করুন, তিনি যে ইনকাম ক্যাটাগরিতেই থাকুন, প্রত্যেককে ভাবতে হবে। তো এখন থেকে ভাবুন, সুরক্ষিত থাকুন, নিজের পরিবারকে সুরক্ষিত রাখুন। প্রাকৃতিক দুর্যোগ থেকে তো অবশ্যই, আর্থিক দুর্যোগ থেকেও অবশ্যই সাবধান থাকুন, বিনিয়োগ করুন। আজকে আপাতত এই পর্যন্তই। সামনের পর্বে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। নমস্কার। নমস্কার, ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।